বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রচুর লোক আছে, প্রচুর অফিসার ছিল যারা কিন্তু আসলে হত্যাকাণ্ডের সাথে মানে প্রত্যক্ষভাবে জড়িত, যারা কিন্তু গুমের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যারা এই সমস্ত অপরাধ ক্রিমিনাল অফেন্স কিন্তু তারা করেছেন। এই যারা করেছেন তারা প্রায় অনেকেই কিন্তু ছিলেন এখানকার ডিজিএফআই, অর্থাৎ প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের তারা মহাপরিচালক ছিলেন, তাদের নিচের অফিসার ছিল। আমরা 5 আগস্টের পরে বললাম যে এই সবাইকে ধরতে হবে, এবং তখন জেনারেল ওয়াকার কি করলেন, বারবার এদেরকে সবাইকেই কিন্তু উনি পালাতে সাহায্য করছেন। আমি আজকেই দেখলাম বা গতকালকে গুম কমিশন বলেছে যে গুম কমিশন 44 জনের পাসপোর্ট ইয়ে করে দিয়েছিল, আপনার বাজেয়াপ্ত করেছিল বা ক্যান্সেল করে দিয়েছিল। সেই 40 জনের মধ্যে 10 জন কিন্তু এরপরে পালিয়ে গেছে, এবং কেমন কিভাবে তারা পালাইলো এটা যখন সেনা সদরকে জানানো মানে জিজ্ঞেস করা হয়েছে, গুম কমিশন করেছে, তারা কোনো উত্তর দেয় নাই। এইটার জন্য কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু লায়াবল, ওনাকে কিন্তু এটার জবাব দিতে হবে। হ্যাঁ, 626 জন আগে, আমি বলছি এটা পাসপোর্ট এটা করার পরে 10 জন এসে কিন্তু এরা কিন্তু 5 আগস্টের পরে কিন্তু ঢাকায় ছিল। আকবর কিন্তু আবার ব্যাক করেছিল সিঙ্গাপুর থেকে, আমি শুনলাম, কিন্তু দেন তাকে কিন্তু তারপরে সে আবার পালিয়ে যেতে পারছে। এবং এর জন্য আমি মনে করি ওয়াকার ইজ রেসপন্সিবল, এবং ওয়াকারের সাথে অন্যান্যরাও রেসপন্সিবল। আমি ওয়াকার সম্পর্কে আর একটু পরে বলবো। আজকে নাসির ভাইয়ের উপরে যে করা হয়েছে কারণ হচ্ছে যে আমরা সশস্ত্র বাহিনীকে, আমি কিন্তু নাসির ভাই থেকেও এই জ্ঞানগুলো নিয়েছি, আমি নিজেও এগুলো নিয়ে বলেছি, কারণ আর্মির প্রতি আমার একটা নিজস্ব একটা সম্পর্ক আছে। আমিও ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম, সেজন্য আমার প্রচুর আমি ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত এই ধরনের একটা এনভায়রনমেন্টে ছিলাম। তারপরে আমি আবার ন্যাশনাল ডিফেন্স কলেজে ছিলাম, সুতরাং আমার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে আমি চাই যে আমাদের দেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত শক্তিশালী হোক, এই জন্যই কিন্তু আমরা এগুলো বলেছি। যা যা বলেছি এটা জেনারেল ওয়াকার মানতে রাজি নন। সুতরাং তার ফল হলো কি, এখন নাসির ভাইকে যে অবাঞ্ছিত করলো, আমি আজ থেকে 2-3 মাস আগে শুনেছি যে নাসির ভাই এবং অন্যান্য উনাদেরকে অ্যারেস্ট করা হবে, এটাও বলা হয়েছে, কিন্তু যাই হোক যেটা হলো না, তারপর লাস্টে এটা এই অবাঞ্ছিত ব্যাপারটা আসলো। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু যারা যারা অফিসার কিন্তু আপনার বেশিরভাগই যে যারা আসলে কি বলবো ভিক্টিমাইজ, তারাই এখানে আছে। কিন্তু বাংলা একটা কথা আছে না, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা সবই তৃণ। আমি এটা দেখছিলাম এখানে যে এটা বলা আছে যে তারা সমান কিন্তু অপরাধী। তাহলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই যে হাজার হাজার অফিসার যারা এই প্রত্যেকটা ডিওএইচএস এ থাকে, যারা রাওয়া ক্লাবে যায়, যারা এই সুবিধাগুলো পায়, তারা এবং গলফ খেলে, তারা কি এই অন্যায়কে সহ্য করছে না? তারাও কিন্তু, আমি এটা বলতে আসছিলাম যে দে আর ইকুয়ালি রেসপন্সিবল, বিকজ দে আর নট স্ট্যান্ডিং বিসাইড ব্রিগেডিয়ার নাসির। এন্ড আমরা যেটা করতে আসছি এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় কথা একটা বলতে চাই, এই বলার দরকার আছে, আমার মনে হয় প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী মাইট অ্যাপ্রিশিয়েট ইট। সেটা হলো, এবং এটা আমরা বুঝি না কিন্তু ভাই, এটা আমরা বুঝি না, এবং আমি এখন এই সরকারকেও এখন একটু ধুবো। সেটা হলো, এক ভদ্রলোক ছিল, ভদ্রলোক বলা যাবে, এক লোক ছিল, তার নাম ছিল অ্যাডলফ আইকম্যান। সেই অ্যাডলফ আইকম্যান 1960 সালে মোসাদ যে তাকে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসছিল, সে ছিল একজন নাৎসি ক্রিমিনাল। নাৎসি মানে সে লজিস্টিক্স দেখতো। অ্যাডলফ আইকম্যানের সম্পর্কে একটা বই আছে, এটা হানা অ্যারেন্ডের বই। এই বইটার নাম হলো দ্য বেনালিটি অফ ইভিল। বেনালিটি বলতে কি বোঝায়? বেনালিটি বলতে বোঝায় যেটা সাধারণ, স্বাভাবিক। আর ইভিলের বাংলা আমি ঠিক জানি না, বাংলা হতে পারে শয়তানি, আমার কাছে মনে হয় শয়তানি। শয়তানির স্বাভাবিকীকরণ, শয়তানি কিন্তু খুবই স্বাভাবিক। এবং এই স্বাভাবিক কেন? কারণ হলো যে আমরা সমাজকে মাইনা চলি, আমরা সমাজের সমস্ত অপরাধ মাইনা চলি, এবং আমরা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং করি না, অর্থাৎ আমরা কিন্তু বাছ বিচার করি না। ইংরেজি সেদিন একজন বলতেছিল যে পৃথিবীতে এখন জ্ঞানের অভাব নাই, কিন্তু বাছ বিচারের অভাব আছে।
আমাদের ওয়াকার সাহেব নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার আকবরকে যেতে দেয় কেমনে? হাউ ইজ দিস পসিবল? হ্যাঁ, কেমনে যায়? দ্যাট মিন্স হি ইজ প্র্যাকটিসিং ইভিল। এটি ইভিল। আপনি যদি বলেন যে আপনার আইনের কি বলে উপদেষ্টা বসে আছে আর মেজর মহসিনের এটা উজ্জ্বল হচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হচ্ছে ওনার কেস উজ্জ্বল হচ্ছে না। হ্যাঁ, আমার যেটা সবচেয়ে কষ্টের কথা, ডক্টর ইউনুস বলছিলেন যে এই বাচ্চাগুলোর উনি চিকিৎসা করাবেন, এই বাচ্চাগুলো চিকিৎসা উনি করেন নাই। এটাকে বলে হচ্ছে শয়তানির সাধারণ কথা। এটাই কিন্তু স্বাভাবিকতা। আপনারা মনে করেন যে ডক্টর ইউনুস শয়তানি করতে পারেন না, এটা কিন্তু আপনারা কেউ স্বীকার করেন না, কিন্তু এটা করতে পারে এবং করে এবং করতেছে। আপনি এখানে যেটা বলতেছেন, দেখেন যে ওই যে আমেরিকাতে সবাই ডোনাল্ড ট্রাম্পকে বলছে খুব ভালো লোক, সে কিন্তু তার অধীনে কিন্তু গাজার উপরে চলে যাচ্ছে চরম অত্যাচার। এই একই জিনিস, একটু এদিক ওদিক কম বেশি। সুতরাং আমরা যতদিন ধরে এই ধরনের শয়তানি, স্বাভাবিক শয়তানিকে আর শয়তানির স্বাভাবিকীকরণকে মেনে নিব, ততদিন কিন্তু আমাদের কোনো মুক্তি হবে না। এটা যত বাচ্চারা যতই ইয়ে হোক, রক্ত দিক, তাতে কোনো ইয়ে হবে না, লাভ হবে না। এবং আমরা যতদিন ধরে এই নিজেদের আঁখে গুছাবো, নিজেদের সুখ শান্তিতে দেখবো এবং অন্যের শয়তানি দেখবো না, ততদিন কিভাবে দেখেন এই দেশটা কিন্তু আসলে আমাদের প্রবাসী যারা ভাইরা যান তারা কিন্তু ফেরত আসেন, কিন্তু আমাদের দেশের মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা বইয়ের থেকে পাশ করে তারা আমাদের দেশের সম্পর্কে তাদের কোনো মানে ভালোবাসেই নেই। তারাই কিন্তু এই দেশে এই সরকার এখন চালাচ্ছে। যারা এই দেশ ছেড়ে চলে গেছিল বিদেশে, যাদের বাড়ি বিদেশে, যাদের ছেলে মেয়ে বিদেশে বিয়ে করছে, তারাই এই দেশ চালায়। এইটা যতদিন চালাবে ততদিন আমরা এখান থেকে বাইরে যেতে পারবো না। এইটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।